আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, বাসায় আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি তোমাদের সাথে আজকে অনলাইনে ক্লাস নিব। প্রথমে আমি নিজেকে তোমাদের সাথে একটু পরিচিত করে নেই। মাই নেম ইজ সুমে হাবিবা নুজুম। আই এম এ লেকচারার, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইসলামিয়া কলেজ। আর আমার মনে হয় তোমরা সবাই তোমাদের রুটিন পেয়ে গেছো। তোমাদের রুটিন অনুযায়ী রুটিনে দেওয়া আছে আজকে তোমাদের সাথে আমার ইংলিশ ক্লাস, ঠিক আছে? তো আমি যেহেতু এটা 40 মিনিটের একটা ক্লাস, এখানে খুব বেশি দীর্ঘমেয়াদী আলোচনা আমি করব না। আমি তোমাদের সাথে বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব, এবং আমার টপিকসটা হচ্ছে টেন্স, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, ঠিক আছে? তো আমি শুরু করে দেই, কথা না বাড়াই, শুরু করে দেই। আশা করি ভালো লাগবে। প্রথমেই আসি টেন্স। টেন্স মানে কি? ক্রিয়ার কাল। টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। কাল 3 ধরনের: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। গ্রামারের বেসিক বলতে আমরা বুঝি আসলে টেন্স, কারণ টেন্স না জানা মানে কিছুই না জানা, আর টেন্স জানা মানে আমরা অনেক কিছু জানলাম। টেন্স প্রধানত 3 প্রকার। প্রতি প্রকারকে আবার 4 ভাগে ভাগ করা হয়: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। 4টা ধাপে বিভক্ত করা হয়েছে। তাহলে আমরা প্রথমে আলোচনায় চলে যাচ্ছি প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এগুলো জানি, আমরা জানা বিষয়গুলোই আরেকটু জানব। আমরা জেনে নিব আমরা যা জানি তা আসলে কতটুকু জানি, আমাদের জানার মধ্যে কোথাও কোনো গ্যাপ আছে কিনা। কারণ আমরা অনেক কিছু জানি, কিন্তু দেখা যায় আমাদেরকে যখন সংজ্ঞায়িত করতে বলা হয় তখন আমরা ভুল করে ফেলি। আমাদের ভুলটা যেন না হয়, সেই জন্যই আমরা টেন্সটা আজকের ক্লাসে ক্লিয়ার করব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমার প্রথম আলোচনার বিষয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট, তোমরা একটু দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা যদি বলি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মূলত কাকে বলে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, প্রবাদ বাক্য। আমি 3টা কথা বলেছি তোমাদের সুবিধার্থে, আমি একটু লিখে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। নাম্বার 1, চিরন্তন সত্য। এগুলো আমরা বাজারে যে প্রচলিত বইগুলো আছে সেখানে আমরা অসংখ্যবার দেখেছি। চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য খুব সহজ করে যদি বোঝাতে হয়, চিরন্তন সত্য কোনগুলো? চিরন্তন সত্য: সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, মানুষ মরণশীল, পৃথিবী গোল। এগুলো হচ্ছে চিরন্তন সত্য। অভ্যাসগত কর্ম। অভ্যাসগত কর্ম বা যেটাকে বলা হয়ে থাকে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। অভ্যাসগত কর্ম কোনগুলো? শিক্ষকের কাজ শিক্ষা দেওয়া, জেলের কাজ মাছ ধরা, কৃষকের কাজ কৃষিকাজ করা, ছাত্রের কাজ মোবাইল নিয়ে ঘাটাঘাটি করা, হ্যাঁ, ছাত্রের কাজ পড়াশোনা করা। তাহলে এগুলো হচ্ছে অভ্যাসগত কাজ, অভ্যাসগত কর্ম। প্রবাদ বাক্য, প্রোভার্বস যেগুলো বলে থাকি আমরা। প্রবাদ বাক্য আমরা বাংলা দ্বিতীয় পত্রে ভাব সম্প্রসারণে অসংখ্যবার পড়েছি। প্রবাদ বাক্য কোনগুলো? আমি সহজ করে বলছি: সদা সত্য কথা বলিবে, কখনো মিথ্যা বলিবে না, চকচক করলে শোনা হয় না, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, শিক্ষায় জাতির মেরুদণ্ড, একতায় বল। এগুলো হচ্ছে প্রোভার্বস, বা আমরা বাংলায় বলে থাকি প্রবাদ বাক্য। এই 3টা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যখন আমরা করব, আমাদের মাথায় রাখতে হবে আসলে এই বিষয়গুলো এখানে আছে কিনা। চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, প্রবাদ বাক্য। আমি তোমাদের সুবিধার্থে স্ট্রাকচারে চলে যাচ্ছি। দেখো, স্ট্রাকচার আছে, আমরা সবাই জানি, কম বেশি আমরা সবাই জানি, কিন্তু হয়তো আমরা ভুল করি। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। একটা সেন্টেন্স আমরা জানি সাবজেক্ট থাকে, ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে।
এবং আমরা যদি পার্সিভ স্পিচের ব্যাপারে খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো যে ভার্ব হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল। ঠিক আছে, একটা ভার্ব, শুধুমাত্র ভার্ব ইউজ করে আমরা কিন্তু কি করতে পারি, একটা সেন্টেন্সকে কমপ্লিট করতে পারি। উই ক্যান কমপ্লিট আ সেন্টেন্স অনলি ইউজিং আ ভার্ব। বাট আমরা যখন টেন্স করব তখন আমাদের খেয়াল রাখতে হবে আমার সাবজেক্টের উপর বেস করে কিন্তু আমার ভার্বটা চেঞ্জ হবে। সেক্ষেত্রে আমরা জানি সাবজেক্ট হিসেবে আমরা আসলে কাকে পাচ্ছি। সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। সাবজেক্ট সিঙ্গুলার অথবা প্লুরাল। আমরা নিশ্চয় জানি সিঙ্গুলার প্লুরাল কি। সিঙ্গুলার হচ্ছে একক, প্লুরাল হচ্ছে বহুবচন। একবচন এবং বহুবচন, একবচন এবং বহুবচন, সিঙ্গুলার নাম্বার। তাহলে দেখা যাচ্ছে সাবজেক্ট হিসেবে আমরা বেসিক্যালি পাচ্ছি আই, উই, দে, ইউ, হি, শি, এগুলোই কিন্তু সাবজেক্ট। এর বাইরে বিভিন্ন নাম হতে পারে, করিম, রহিম বা যে কোনো কিছুর নাম হতে পারে সাবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট সিঙ্গুলার হতে পারে অথবা প্লুরাল হতে পারে। তাহলে আমার নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমরা যদি বলি আমি ভাত খাই, সহজ কথা, আমি ভাত খাই, তাহলে সেন্টেন্সটা দাঁড়াচ্ছে আই ইট রাইস। তুমি ভাত খাও, ইউ ইট রাইস। সে ভাত খায়, শি ইটস রাইস। শি হতে পারে অথবা হি হতে পারে, শি ইটস রাইস। আর ঠিক আমরা যখন বলবো আমরা যখন বলবো তখন হচ্ছে উই ইট রাইস, উই ইট রাইস। খেয়াল করো, এটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পারসন ইউ, সেকেন্ড পারসন ইউ। ইউ সিঙ্গুলার হতে পারে, ইউ প্লুরাল হতে পারে। ঠিক আছে, আর আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। আমরা দেখতে পাচ্ছি আই ইট, ইউ ইট, উই ইট। আবার আমরা যদি দেই দে ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই, ইউ ইট রাইস, তুমি ভাত খাও, সে ভাত খায়, শি ইটস রাইস। আমি এটা স্কেপ করে গেছি, এখানে কিছু বিষয় আছে। আমি ভাত খাই, আই ইট রাইস, তুমি ভাত খাও, ইউ ইট রাইস। আমরা ভাত খাই, উই ইট রাইস, তারা ভাত খায়, দে ইট রাইস। কারো ক্ষেত্রে কিন্তু ভার্বের কোনো পরিবর্তন হলো না, কিন্তু যেই আমরা শি লিখেছি আমার এখানে কি আনতে হয়েছে, অতিরিক্ত একটি এস আনতে হয়েছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, আমরা সবসময় খেয়াল রাখবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা বলেছি পারসন কয় ধরনের, পারসন হচ্ছে 3 ধরনের, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। কিন্তু তার মধ্যে আমাদের কেয়ারফুলি থাকতে হবে থার্ড পারসন। ঠিক আছে, এবার আমি আরেকটু বলি, যদি এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করি, আমি ভাত খাই, আই ইট রাইস, এটাকে আমরা যদি নেগেটিভ করি তাহলে নেগেটিভ মানে কি, নেতিবাচক বাক্য। তখন সেন্টেন্সটা দাঁড়াবে আই ডু নট ইট রাইস। আমি ভাত খাই না, আই ডু নট। প্রশ্ন আসতে পারে ডুটা কোত্থেকে আসলো। হ্যাঁ, আমাদের উত্তর হচ্ছে আমরা যখন মেইন ভার্ব যুক্ত সেন্টেন্সকে, এটা হচ্ছে কি মেইন ভার্ব। ভার্ব কয় ধরনের, 2 ধরনের, একটা হচ্ছে মেইন ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এগুলো তোমরা সবাই জানো, একটা হচ্ছে মেইন ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব। অক্সিলারি মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব, যেটাকে আমরা বি ভার্ব বলে থাকি। am, is, are, was, were। am, is, are, was, were, এগুলো আমরা সবাই জানি বি ভার্ব। কিছু আছে টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ, হ্যাজ, হ্যাড। ঠিক আছে, আমি সহজ করে একটু বলছি। মেইন ভার্ব কোনগুলো, যেগুলো মেইন ভার্ব, করা, যাওয়া, দেয়া, বলা, শোনা, হাঁটা চলা, ঝগড়া করা, রান্না করা, তৈরি করা, যে কোনো ধরনের কাজ, ঘুমানো, গান করা, নৃত্য করা, যে কোনো কিছু, যে কোনো ধরনের কাজই হচ্ছে মেইন ভার্ব। আর আমার সাহায্যকারী ভার্ব হচ্ছে am, is, are, was, are। আমরা যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে কাজ করব তখন আমরা খেয়াল করব যে এখানে ইট হচ্ছে আমার মেইন ভার্ব। আমি খাই, আই ইট, আমি খেলি, আই প্লে, আমি গান করি, আই সিং, আমি কথা বলি, আই স্পিক, আমি হাসি, আই লাভ,
আমি যাই, আই গো। কিন্তু যখনই আমি বলবো যে আমি খাই না, আই ডু নট ইট, আমি খেলি না, আই ডু নট প্লে, আমি বলি না, আই ডু নট স্পিক, আমি শুনি না, আই কান্ট হিয়ার। তার মানে দেখা যাচ্ছে যখন আমরা নেগেটিভ বাক্য করব তখন অটোমেটিক্যালি একটা ডু এর প্রয়োজন হবে। তাহলে প্রশ্ন আসতে পারে এই ডুটা কি? ডুটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। মেইন ভার্ব যুক্ত সেন্টেন্সকে যখন আমরা নাবোধক অথবা প্রশ্নবোধক করব তখন আমাদের অবশ্যই ডু ডিড ডাসের সাহায্য নিতে হবে। এবার আসো ডু ডিড ডু ডাস কখন কখন। হ্যাঁ, এখানে আমাদের ডিডের ব্যবহারটা লাগছে না, আপাতত ডু এবং ডাসের ব্যবহারটা লাগছে। আমরা ডুটা ব্যবহার করছি আই, ইউ, উই, দে। I do not eat rice. You do not eat rice. We do not eat rice. They do not eat rice. Okay? But যখন আমরা বলবো he অথবা she তখন কি হয়ে যাচ্ছে? She does not eat rice. She does not. যখন আমরা she যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করব তখন সেন্টেন্সটা দাঁড়াবে she does not eat rice. She does not eat rice. তাহলে দেখা যাচ্ছে এই যে আমাদের এখানে অ্যাস ছিল, অ্যাসটা চলে এসছে কোথায়? ডু এর পাশে। ডু এর পাশে আমরা দেখতে পাচ্ছি ইএস, ডাজ নট। তাহলে দেখা যাচ্ছে আমরা যখন নেগেটিভ করব তখন অটোমেটিক্যালি আমার কার সাহায্য নিতে হবে? ডাসের সাহায্য নিতে হবে। সবার জন্য ডুটা প্রযোজ্য। আই ডু নট, ইউ ডু নট, উই ডু নট, দে ডু নট, বাট whenever we say she, at the time we have to say she doesn't. She doesn't. I think you can understand it. ওকে, এখানে আমি একটু তোমাদের সুবিধাতে দিয়ে দিয়েছি চেনার উপায়গুলো। দেখো আমরা চেনার উপায়গুলো কি কি, খুব বেশি কিছু না, খুব বেশি আমাদের সময় লাগবে না। আমরা খুব পরিচিত কিছু শব্দ, যে শব্দগুলো আমরা দৈনন্দিন ব্যবহার করে থাকি। যেমন এখানে আছে ডেইলি। ডেইলি মানে কি? প্রতিদিন। নর্মালি সাধারণত, জেনারেলি সাধারণত, ইউজুয়ালি সাধারণত, অকেশনালি মাঝে মাঝে, রেগুলারলি নিয়মিত, সামটাইমস মাঝে মাঝে, অফেন প্রায়ই। আমার মনে হয় এই শব্দগুলো আমরা সবাই পরিচিত এবং এগুলো আসলে মনে রাখাটা খুব বেশি ডিফিকাল্ট কিছু নয়। দ্যাট মিনস যখন এই শব্দগুলো এই বাক্যের সাথে জুড়ে থাকবে তখন আমরা বুঝে যাব এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে আই ডু নট ইট রাইস ডেইলি, আমি নিয়মিত রাইস খাই না। ডেইলি থাকার কারণে, কারণ আমি তোমাদের সুবিধাতে আরেকটা এক্সাম্পল দিচ্ছি। যদি বলি ইউ প্লে ফুটবল, ইউ প্লে ফুটবল ডেইলি, ইউ প্লে ফুটবল ডেইলি, ব্রেকেটটা আছে প্লের ঘরে, এবং আমরা সেন্টেন্সটা দেখে বুঝে যাব এখানে নিশ্চয়ই চেনার উপায় আছে। আর আমার চেনার উপায়টা হচ্ছে ডেইলি। ইউ, তাহলে আমরা কি করব? ইউ সেকেন্ড পারসন, ইউ সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনের সাথে যখন ভার্ব থাকে তখন ভার্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমার বাক্য পরিবর্তন হবে না। আমরা কি লিখব? ইউ প্লে ফুটবল ডেইলি, ইউ প্লে ফুটবল ডেইলি, তুমি নিয়মিত ফুটবল খেলো। আমি তোমাদেরকে একটু সাহায্য করছি, সেটা হচ্ছে আমরা প্রথমেই আই ডু নট ইট রাইস এই সেন্টেন্সটাকে আমরা কি করেছিলাম? নেগেটিভ। এবার আমি তোমাদেরকে একটা ইন্টারোগেটিভ করে দেখাবো। ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক বাক্য। বাক্য কয় ধরনের? 5 ধরনের, কিন্তু আমার টেন্সের বেলায় লাগছে 3 ধরনের। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা আমরা সবসময় ইউজ করে থাকি, এটা হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স আবার 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। আর তাহলে আমরা দেখা যাচ্ছে মেইন ভার্ব যুক্ত সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করছি তখন আমরা সাহায্য নিচ্ছি কার? ডু। ঠিক একইভাবে আমরা যখন কোয়েশ্চেন করব তখনও আমরা ডু এর সাহায্য নিব। ডু ইউ প্লে ফুটবল, ডু ইউ প্লে ফুটবল, ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো? কোয়েশ্চেন হয়ে গেল ডু। তাহলে আমরা দেখতে পাচ্ছি
মেইন ভার্বযুক্ত সেন্টেন্সকে যখন নেগেটিভ করা হয় তখন ডু এর সাহায্য লাগে। ঠিক একই বাক্যকে নিয়ে আমি যদি করি তুমি ফুটবল খেলো না, তখন সেন্টেন্সটা দাঁড়াচ্ছে ইউ ডু নট প্লে ফুটবল। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। আমরা এখন চলে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, বা এখানে আমরা যদি সহজ বাংলা করি ঘটমান বর্তমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান বর্তমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সংখ্যাটা কি হবে? বর্তমানে কোনো কাজ চলিতেছে, বর্তমানে কোনো কাজ চলিতেছে, করিতেছে, বলিতেছে, হাঁটিতেছে, যাইতেছে, খাইতেছে ইত্যাদি তেছে বা তেছো বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যদি বলি আমি খেলিতেছি, আই এম প্লেয়িং, তুমি খাইতেছো, ইউ আর ইটিং, তারা ঘুমাইতেছে, দে আর স্লিপিং। তার মানে আমার স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব উইথ আইএনজি প্লাস অবজেক্ট। এখানে আমি অবজেক্ট রাখিনি কোনো সেন্টেন্সে, ঠিক আছে? অবজেক্ট ছাড়াও কিন্তু সেন্টেন্স হয়। সাবজেক্ট প্লাস এম ইজ আর, এম ইজ আর, I am, you are, they are, he is। আমার মনে হয় এগুলো তোমরা সবাই জানো। I am playing, সাপোজ আমি দিতে পারি I am playing football, I am playing football, আমি ফুটবল খেলিতেছি। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে I, অক্সিলারি ভার্ব হিসেবে এখানে আছে am, মেইন ভার্ব প্লে, প্লের সাথে আছে ing playing, প্লাস অবজেক্ট হিসেবে আমরা রেখেছি ফুটবল। I am playing football. You are eating banana. You are eating banana. তুমি কলা খাইতেছো। They are sleeping. তারা ঘুমাইতেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস am is are প্লাস verb with ing প্লাস অবজেক্ট। এটাই হচ্ছে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায়গুলো কি কি? এবার আমরা চলে আসি, একটু বোর্ডে খেয়াল করো। নাও, নাও, নাও আমরা সবাই জানি নাও মানে হচ্ছে এখন। অ্যাট প্রেজেন্ট বর্তমানে, বর্তমানে খুব কমন কথা। অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে, অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে। ডে বাই ডে দিনের পর দিন, ডে বাই ডে আমি লিখছি না, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। ডে বাই ডে দিনের পর দিন। এরপরে আছে ডে আফটার ডে, তাও দিনের পর দিন। এর বাইরে আমি লিখেছি গো, গোটাকে স্পেসিফিক করে লেখার পিছনে একটা কারণ আছে। গো ভার্ব যখন কোনো সেন্টেন্সে থাকবে তখন আমরা বুঝে যাব এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কীরকম? যদি বলি মাই ব্রাদার, my brother go to Dhaka, my brother go to Dhaka tonight, my brother go to Dhaka tonight, আমার ভাই আজ রাতে ঢাকা যাইতেছে। ঢাকাটা কলেজ না, যে ডেইলি রেগুলার যাওয়া যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে গো ভার্ব যেহেতু এখানে আছে তার মানে এটা কন্টিনিউয়াস ফর্মেটে আমাকে করতে হবে। মাই ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমরা জানি তাহলে কি হবে? ইজ। নিয়ম অনুযায়ী হবে মাই ব্রাদার ইজ, গো এর সাথে যথারীতি দিয়ে দিলাম আইএনজি, হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মাই ব্রাদার ইজ গোয়িং টু ঢাকা টুনাইট, আমার ভাই আজ রাতে ঢাকা যাইতেছে। তাহলে আমরা আবার একটু সামনের দিকে ব্যাক করছি। এখানে দেখো আই এম প্লেয়িং ফুটবল, আমরা যদি এখানে লিখি আই এম প্লেয়িং ফুটবল নাও, সেন্টেন্সে থাকবে আমার নাও। নাও দেখে আমরা বুঝে যাব এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম প্লেয়িং ফুটবল নাও, ঠিক আছে? ইউ আর ইটিং ব্যানানা, ইউ আর ইটিং ব্যানানা, দ্যাট মিনস এটা তো আমরা চাইলে নাও ইউজ করতে পারি, ঠিক আছে? দে আর স্লিপিং, এখানে আরেকটা সেন্টেন্স লিখেছি আমি, দে আর স্লিপিং। সাপোজ এখানে আছে দে আর স্লিপিং অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট কোত্থেকে লিখছি? এগুলো এই যে চেনার উপায় থেকে। আর আমি এখানে যে চেনার উপায়গুলো দিয়েছি এগুলোর বাইরে আসলে চেনার উপায় আর নেই। তোমরা যেহেতু এইচএসসির স্টুডেন্ট, সো
তোমাদের এগুলোর বাইরে আসলে খুব একটা আসে না। দে আর স্লিপিং অ্যাট দিস মোমেন্ট, তাহলে তোমার কোয়েশ্চেনটা থাকবে দে স্লিপ অ্যাট দিস মোমেন্ট, তোমাকে লিখতে হবে দে আর স্লিপিং অ্যাট দিস মোমেন্ট, তারা এই মুহূর্তে ঘুমাইতেছে। ঠিক আছে, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যখন আমরা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করব তখন আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মতো ডু ডিড ডাসের ব্যবহার করতে হবে না। কেন? কারণ এখানে আমাকে সাহায্য করার জন্য সাহায্যকারী ভার্ব আছে। যদি বলি ইউ আর প্লেয়িং ফুটবল, তুমি ফুটবল খেলিতেছ, এটাকে যদি আমরা নেগেটিভ করি সেন্টেন্সটা দাঁড়াচ্ছে ইউ আর নট প্লেয়িং ফুটবল। আমি আর লিখছি না ইউ আর নট প্লেয়িং ফুটবল। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করি তখন আমরা লিখতে পারি আর ইউ প্লেয়িং ফুটবল, আর ইউ প্লেয়িং ফুটবল, তুমি কি ফুটবল খেলিতেছো, তুমি কি ফুটবল খেলিতেছো। তার মানে এখানে আমাকে সাহায্য করার জন্য আছে সাহায্যকারী ভার্ব হিসেবে আর। আমার মনে হয় আমরা এতটুকু বুঝে গেছি। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি তোমাদের কিছুটা হলো বোধগম্য হচ্ছে। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট আসলে কি? পারফেক্ট টেন্সটা আমরা কিন্তু গুলিয়ে ফেলি। ঠিক আছে, আমরা একটু বোঝার চেষ্টা করব পারফেক্ট বলতে কি বোঝানো হচ্ছে। আমরা ইনডেফিনিটে বুঝে নিয়েছি চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, প্রবাদ বাক্য। আর কন্টিনিউয়াসের ব্যাখ্যাটা হচ্ছে বর্তমানে চলিতেছে বোঝানো হলে এই ধরনের কোনো কাজ। এবার আসো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে বর্তমানে কোনো কাজ কিছু পূর্বে শেষ হয়েছে। আমরা বোর্ডে চলে আসি, বর্তমানে কোনো কাজ কিছু পূর্বে শেষ হয়েছে যার ফলাফল বিদ্যমান বা কিছুক্ষণের মধ্যে শেষ হতে যাচ্ছে বুঝালে। আমি দুটো কথা বলেছি, বর্তমানে কোনো কাজ কিছু পূর্বে শেষ হয়েছে যার ফলাফল বিদ্যমান। আমি ভাত খেয়েছি, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, এইমাত্র ট্রেনটি ছেড়ে দিল। ট্রেন ছেড়ে দেওয়ার পরে স্বাভাবিকভাবে প্ল্যাটফর্মে বেশ কিছু মানুষজন থাকবে এবং প্ল্যাটফর্ম দেখে বোঝা যাবে কিছুক্ষণ আগে ট্রেন চলে গেছে। বর্তমানে কোনো কাজ কিছু পূর্বে শেষ হয়েছে। যখন একজন বলবে যে আমি কিছুক্ষণ আগে খাবার খেয়েছি, তখন আমরা যদি তাকে বলি যে আর একটু কিছু খান, তখন সে বলবে না আমি কিছুক্ষণ আগে খাবার খেয়েছি। তার মানে কিছু পূর্বে শেষ হয়েছে যেটার ফলাফল এখনো বিদ্যমান। ঠিক আছে, আর কিছুক্ষণের মধ্যে শেষ হতে যাচ্ছে, আমি বললাম যে আমাদের ক্লাসটি কিছুক্ষণের মধ্যে শেষ হতে যাচ্ছে, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। আমরা চলে যাই স্ট্রাকচারে। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি দেখো সবাই, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা পাস্ট পার্টিসিপল বলতে কি বুঝি? প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল তোমরা ছোটবেলা থেকে পড়েছো, ডু ডিড ডান, গো ওয়েন্ট গন, টেক টুক টেকেন, ব্রিং ব্রট ব্রট, স্ট্রং অ্যান্ড উইক ভার্ব বলা হয়ে থাকে। এগুলো গ্রামার বইয়ে সবসময় থাকে। ঠিক আছে, আমাদেরকে অবশ্যই বুঝতে হবে পাস্ট পার্টিসিপল বলতে আসলে বোঝানো হয় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস সাবজেক্ট। আমি এখানে তোমাদের সুবিধাতে দেখিয়েছি টোটাল আসলে পাস্ট পারফেক্ট টেন্স চেনার উপায় 8টা। কটা বলেছি? 8টা। আমরা একটু দেখাই তোমাদেরকে, একটু দেখো। প্রথমটা আমরা দিয়েছি তোমাদের সুবিধাতে, আমি 1 2 3 4 লিখে দিয়েছি। জাস্ট নাও, এই মাত্র, জাস্ট এই মাত্র, দুটোর মিনিং সেম। ঠিক আছে। 3 নম্বরে আমরা দেখেছি অলরেডি, ইতিমধ্যে। আমরা কথায় কথায় বলে থাকি অলরেডি কাজটি করেছি, অলরেডি মানে ইতিমধ্যে। নাম্বার 4 এ আছে রিসেন্টলি, সম্প্রতি, লেটলি, সম্প্রতি। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5। আই হ্যাভ নেভার, এখানে দেখা যাচ্ছে আরেকটা রেখেছি আমি নেভার, এটা হচ্ছে নাম্বার 6। এরপর আছে আমার এভার, নাম্বার 7 এভার। নেভার মানে কখনো না, এভার মানে কখনো। ইয়েট, আর ইয়েট অর্থ হচ্ছে এখনো।
তার মানে আমরা পেয়ে গেলাম আমাদের 8টা। ঠিক আছে, জাস্ট নাও, জাস্ট, অলরেডি, রিসেন্টলি, লেটলি, নেভার, এভার, ইয়েট। ঠিক আছে, এবার আমি তোমাদের সুবিধার্থে সেন্টেন্সে চলে যাচ্ছি। আই হ্যাভ ডান মাই ওয়ার্ক জাস্ট নাও। সেন্টেন্সটা থাকবে এরকম, আই ডু মাই ওয়ার্ক জাস্ট নাও। কোয়েশ্চেন থাকবে আই ডু মাই ওয়ার্ক জাস্ট নাও। আর আমরা যখন করব তখন কিভাবে করব? আই হ্যাভ ডান মাই ওয়ার্ক জাস্ট নাও। আই হ্যাভ ডান, আই সাবজেক্ট, এবং আমরা সবাই জানি আয়ের সাথে কি আসে? হ্যাভ। আই হ্যাভ ডান, ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। আই হ্যাভ ডান মাই ওয়ার্ক জাস্ট নাও অর জাস্ট। হি হ্যাজ অলরেডি কমপ্লিটেড হোমওয়ার্ক। হি হ্যাজ অলরেডি, সে ইতিমধ্যে হোমওয়ার্ক শেষ করেছে। হি হ্যাজ অলরেডি কমপ্লিটেড হোমওয়ার্ক। তাহলে এখানে চেনার উপায় হিসেবে কি ছিল? অলরেডি। অলরেডি থাকার কারণে আমরা এই সেন্টেন্সটাকে নিয়ে গেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ঠিক আছে, হি হ্যাজ, আই এর সাথে হবে হ্যাভ, হি এর সাথে হবে হ্যাজ। ঠিক তারপরে চলে আসি আমরা, আমাদের আরেকটা চেনার উপায় আছে এখানে, রিসেন্টলি, সম্প্রতি, লেটলি, সম্প্রতি। সম্প্রতি মানে হচ্ছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলোকে আমরা বলে থাকি সম্প্রতি। ঠিক, সেটা হতে পারে 2-1 দিন আগের ঘটনা। ঠিক আছে, হি হ্যাজ লেফট দ্য কান্ট্রি রিসেন্টলি, সে সম্প্রতি দেশ ত্যাগ করেছে। তার মানে আমার সংখ্যা বলছে বর্তমানে কোনো কাজ কিছু পূর্বে শেষ হয়েছে, কিছু পূর্বে হতে পারে, আবার কয়েকদিন পূর্বে হয়েছে। বললাম যে বাংলাদেশ খেলায় জিতেছে, রিসেন্ট কোন একটা খেলায় জিতেছে, তাহলে আমরা বলবো রিসেন্টলি। সম্প্রতি দোকানগুলো খুলে দেওয়া হয়েছে, তার মানে রিসেন্টলি, কয়েকদিন আগে, যেটার প্রভাব এখনো আছে। হি হ্যাজ লেফট দ্য কান্ট্রি রিসেন্টলি অথবা লেটলি। এবার চলে আসো নাম্বার 6। এগুলো কিসের নাম্বার বলছি? এগুলো হচ্ছে চেনার উপায়। আমরা প্রথমে বলেছি জাস্ট, জাস্ট নাও, তারপর বলেছি অলরেডি, তারপরে বললাম রিসেন্টলি, লেটলি। এবার আমরা চলে এসেছি নেভার। আই হ্যাভ নেভার সিন দ্য সানরাইজ, আমি আগে কখনো সানরাইজ দেখিনি। আই হ্যাভ নেভার, নেভার মানে কখনো না। হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? আমরা একটু সহজ করে মনে রাখবো, নেভার ইউজ হয় নেগেটিভ বাক্যের ক্ষেত্রে, আর এভার ইউজ হয় কোয়েশ্চেন করার ক্ষেত্রে। এখানে আছে আমার হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? তার মানে আমরা যখন কাউকে কোয়েশ্চেন করব, বক্তা যখন শ্রোতাকে কোয়েশ্চেন করবে, তখনই কিন্তু এভারের ব্যবহারটা হবে। তাহলে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার। তারপর চলে আসছি হি হ্যাজ নট ইয়েট কাম। আরেকটা হচ্ছে আমার ইয়েট। ইয়েট মানে হচ্ছে এখনো। আমরা কথা বলে থাকি, বাট আমরা অনেকেই ইয়েটের অর্থটা জানি না। তাহলে হি হ্যাজ নট ইয়েট কাম। আমার মনে হয় তোমাদের ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আমরা এখন আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বর্তমানে কোনো কাজ অনেকক্ষণ ধরে চলিতেছে বুঝালে, বর্তমানে কোনো কাজ শুরু হয়ে অনেকক্ষণ ধরে চলিতেছে বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন ছেলেটি 2 ঘন্টা যাবত মাঠে খেলিতেছে, মেয়েটি আধা ঘন্টা যাবত সেলাই করিতেছে। এই ধরনের যদি কোনো কিছু বোঝানো হয়, স্পেসিফিক যখন টাইম বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এরকম বোঝানো হলে তার মানে হলো আজকের দিনের কাজ, যে কোনো একটা দিনের কাজ যেটা শুরু হয়ে অনেকক্ষণ ধরে চলিতেছে, এরকম বোঝানো হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমরা স্ট্রাকচারে চলে যাচ্ছি, একটু দেখো বোর্ডে। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন। আই এর সাথে হ্যাভ বিন হবে, ইউর সাথে হ্যাভ বিন হবে, উই এর সাথে হ্যাভ বিন হবে। আমার মনে হয় তোমরা এখন বুঝে গেছো। হি অথবা শি এর সাথে হ্যাজ বিন হবে। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, এবং আমাদের চেনার উপায় মাত্র দুটো, একটা হচ্ছে সিন্স আর হচ্ছে ফর। ফর হচ্ছে ঘন্টা ব্যাপিয়া বুঝালে, যেমন আমি এখানে তোমাদেরকে বোঝানোর সুবিধাতে এক্সাম্পল দিয়েছি, হি হ্যাজ বিন স্লিপিং ফর 2 আওয়ার্স। স্পেসিফিক যখন টাইম বলে দিচ্ছে যে সে 2 ঘন্টা যাবত খেলিতেছে, তাহলে সেন্টেন্সটা দাঁড়াচ্ছে হি হ্যাজ বিন স্লিপিং ফর 2 আওয়ার্স। সিন্স
I have been playing since morning. আমি সকাল থেকে খেলিতেছি। আশা করি তোমরা আজকে আমার ক্লাসের মাধ্যমে টেন্স সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছো। তোমরা বাসায় নিজেরা চেষ্টা করবে, পড়বে, বেশি বেশি করে পড়বে। ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।